নমস্কার, পোস্ট এডিটে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আজকে আমরা যার সাথে কথা বলবো, যিনি আমাদের অতিথি, তার সম্বন্ধে একটা কথা খুব আমরা বলতে পারি বাংলায়, যেটা যে রাঁধে সে চুলো বাঁধে, এবং তার জন্য এই বাক্যটি একেবারেই অ্যাপ্ট পারফেক্টলি, কারণ তিনি একজন মাল্টিটাস্কিং ওম্যান এবং তিনি একটা গ্লোবাল বিউটি প্যাজেন্ট যেমন জিতেছেন, তেমন তাকে আমরা বিভিন্ন সিনেমাতে বাংলা হিন্দি মিশিয়ে এবং খুব বড় তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে তাকে অভিনয় করতেও আমরা দেখেছি। এবং যখনই কোনো রকম সমাজসেবামূলক কাজ হোক অথবা অন্য কোনো জায়গায় যেখানে ওর সমাজকে দরকার, তাকে কোনো সবসময় তাকে দেখতে পাওয়া যায় নির্দ্বিধায়। আজকে আমাদের যিনি অতিথি, নানা দেবদান, রিচা শর্মা। রিচা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং পোস্ট এডিট। প্লেজার। নমস্কার সবাইকে। থ্যাংক ইউ লোপা ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যান অনার। আমি যেটা জানতে চাইবো, আজকে আমরা একটু আড্ডা মারবো, হ্যাঁ, ইটস নট টাইপ ইন্টারভিউ কাইন্ড অফ। আমরা যেটা জানতে চাই, যে আমি যেটা ইন্ট্রোডাকশনে বললাম, যে মানুষ আপনাকে বিভিন্নভাবে দেখে, কখনো সোশ্যালাইট, কখনো এনজিও ওয়ার্কার, অ্যাক্টর, ডান্সার, আর্টিস্ট, অনেক কিছু। কিন্তু এই রিচা শর্মা, সে একদিন ছোট্ট একটা মেয়ে ছিল। তার ছোটোবেলাটা কিভাবে কেটেছিল, কোন স্কুল ছিল, কোন কলেজ ছিল, সে ছোটোবেলায় দুষ্টু ছিল, তার হবি কী ছিল, একটু যদি আমাদের একদম ইউ ক্যান টেক আস টু দ্য বিগিনিং। আমার সেটা তো সবাই জানেন দ্যাট আমি কলকাতায় মেয়ে নেই, লেকিন এখন অ্যাবসলিউটলি কলকাতায় মেয়ে হয়ে গেছি, পুরি বাঙালি হয়ে গেছি। আর আমি কানপুর দিকে, ইউপি থেকে, আমি ওখানে স্কুলিং আর কলেজ দিল্লি থেকে করেছি। আর তারপরে বিয়ের পরে আমি কলকাতায় এসেছি। স্কুল কোনটা ছিল আমার? সেন্ট মেরিজ কনভেন্ট কানপুরে। আচ্ছা। হ্যাঁ, আর তারপরে আমার যখন বিয়ে হয়েছিল আমি 17 বছর ছিল, আর আমি নিজেই জানতাম না যে এখন আমার তো বয়ফ্রেন্ড বানা। তাও তো বাবা এসে বলছে কি তোমাকে কিছু লোক দেখতে আসছে, আর তুমি কিচ্ছু ভেবো না, তুমি স্টাডিজটা পুরো করবে, কিচ্ছু হবে না। তো আমি ভাবছি ঠিক আছে, শুধু দেখতে আসবে আর বিয়ে হবে না, লাইক শুধু দেখে চলে যাবে। আর বাট এসে তারপরে কি হয়েছে, আমাকে খুব পছন্দ করেছে, আমাকেও খুব পছন্দ হয়েছে, আর বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে আমি পড়াশোনাটা শেষ করেছি। বাট স্বপ্নটা যে বলবো, সেটা প্রথম দিকে ছোট্টবেলা দিকে আমার স্বপ্ন ছিল কি আমি একটু বিউটি পেজেন্ট আমি হতে চাইতেন। অ্যান্ড সুস্মিতা সেন আমার ইন্সপিরেশন ছিল তখন দিকে। আর তারপরে আবার বিয়ে হওয়ার পরে আমি ভাবছি এখন তো আমার লাইফটা শেষ, ইউনো। বাট তাও যেটা আমি আজকেও সবাইকে বলি, সবাই হাউসওয়াইফকে আর ইউথকেও বলি, দ্যাট যেটা তুমি ম্যানিফেস্ট করবে সেটা ডেফিনেটলি পূর্ণ হবে। আর যেটা আমি নিজেকে দেখতে পাচ্ছি, আমার এখন গুজবাম্পস হচ্ছে, ইউনো। বাট যেটা আমি নিজেকে ভেবেছি, সেটা আমি আজকে এখানে দাঁড়িয়ে। আচ্ছা, স্কুলের থেকে তারপরে কলেজে আপনার হলো দিল্লিতে, কোন কলেজে পড়তেন? LSR। আচ্ছা, কি সাবজেক্ট নিয়ে পড়তেন? তো আমি কেমিস্ট্রি অনার্স। ও ওয়াও। আর তারপরে আবার তো কলকাতায়, দিল্লি। আচ্ছা, মানে কলেজটা আপনি দিল্লিতে যখন পড়তেন, ওখানে হস্টেলে থেকে পড়তেন না ওখানে আপনার ফ্যামিলি ছিল? হস্টেলে থেকে পড়তেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন আমি লাইক প্রেগনেন্ট হয়েছি, আমি খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেছিলাম বিয়ের পরেই। আর আবার আমাকে ওখানে দিল্লিতে সবাই মেয়েগুলো, যে আমার কলিগস ছিল আর আমার যে ক্লাসমেটস ছিল, সেটাই ভাবছে কি কেউ জানতো না কি আমার বিয়ে হয়ে গেছে। আবার আমার বর আমার সঙ্গে দেখা করতে এসছে, তখন সবাই জানতে পেরেছে কি ঠিক আছে আমার বিয়ে হয়েছে। সবাই আমাকে এসে আমাকে খুব ক্ষমা মাংছে কি না আমি তো ভাবছিলাম কি তুমি। তো সেটা লেকিন খুবই ভালো জার্নি। আর আজকে অত বছর আমি শুধু এক জিনিসটা করেছি, যে আমি খুব ভালো ভালো বন্ধু বানিয়েছি, আর সেটা আমার সঙ্গে আজকেও আছে। আর যে আমার বিউটি প্যাজেন্টটাও আমি বলবো দ্যাট যেখানে আমার সব কন্টেস্টেন্টসরা ছিল, সেটা আমার আজকে খুব ভালো বন্ধু। আচ্ছা, আপনি যখন কানপুরে আপনার ছোটোবেলাটা কাটছে, তো হাউ ওয়াজ দ্যাট, মানে আপনার ছোটোবেলাটা কীরকম ছিল? কানপুর মানে আমরা জানি গঙ্গার ধারের একটা শহর। হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড ডেজ? আপনার কি এক সিঙ্গল চাইল্ড? না, উই আর 3 সিস্টার্স। আমার দুটো বোন আছে, একটু বড় বোন, একটু ছোট। আর আমার একটু বড় দাদাও আছে, সেটা কানপুরে থাকে। আর আমার দুটো বোন আমেরিকাতে থাকে। আপনারা ছোটবেলায় মারামারি করতেন? না, আমি তো 4 ভাই বোন, আর আমি সবার দিকে সিম্পল, যেটা সবাই বলতো আমি সেটাই করতো। তাই জন্য 17 বছরে বিয়ে করে নিয়েছি। কিছুই বলিনি বাবা মাকে। লক্ষ্মী মেয়ে যাকে বলে, আজকেও বলে কি তুমি যে, তাই জন্য তোমার সাথে আজকেও ভগবান আছে, ঈশ্বর আছে, যেটা তুমি চাও সেটা হয়ে যায়।
তো আপনি বললেন কলেজে আপনার পড়তে পড়তে তারপরে আপনাকে মোটিভেট কোনটা করলো যেটা আমি এবার মিস ইউনিভার্স বা কোনো বিউটি পেজেন্টে আপনি যাব, আমি যাব, যেটা মানে কিছু তো একটা মোটিভেশনাল ফ্যাক্টর থাকে, অ্যান্ড আই এম শিওর আপনি চেষ্টা করেছেন, তো সেই জিনিসটা কিভাবে আসলো? তো বিয়ের আগে আমি 16 বছরে আমি আমার মনে আছে আমি মিস কানপুরে পার্টিসিপেট করেছিলাম। আচ্ছা, আর সেই সময় আমার বাড়িতে কিছু ঘটনা হয়েছে। আমার দাদু, আমার গ্র্যান্ডফাদার, সেটা হি পাসড অ্যাওয়ে। বাট 1 মাসে পুরো ট্রেনিংটা নিয়েছি। তখন লাইক শর্মিলা ট্যাগরটা এসেছিল, ও আমাকে দেখেছে আজকে বাহ! প্র্যাকটিস করতে। তারপরে দেখছে দুদিনে আমি যাচ্ছি না, তারপরে ফোন করেছে বাড়িতে, অর্গানাইজারকে বলেছে কি ওকে ফোন করো, সেই সময় মোবাইল ফোন, হ্যাঁ, ল্যান্ডলাইন। হ্যাঁ। তো আমার বাবা বলছে কি ফোন এসছে, আবার তুমি যেতে চাও তো চলে যাও। বাট আমি নিজেকে সেই সময় আমি নিজেকে মানিয়ে নিয়েছি কি ঠিক আছে, আমি ডেফিনেটলি আবার যোগ্য পাবো, আর ইফ গড ওয়ান্টস আই উইল ডেফিনেটলি রিচ ওয়্যার আই ওয়ান্ট। তো শর্মিলাদি আমাকে বলেছিল সেই সময় দ্যাট তোমার হাসিটা আমি একদমই ভুলতে পারছি না। আমি তোমাকে শুধু 2 দিন দেখেছি, আবার তুমি ফিনালেতে আসতে পারছো না, বাট আমি তোমাকে বলছি তুমি ম্যানিফেস্ট করবে, আর ডেফিনেটলি দ্যাট উইল বি ডান। অ্যান্ড তারপরে বিয়ের পরে আমি আবার জেডি বিড়লা দিকে লাইক কলেজ শেষ করার পরে আমার ছোটো মেয়ে হয়েছে, ওকে আমি মন্টেসরিতে ছাড়তো, তখন আমি টিচার্স ট্রেনিং করেছিলাম। আর কিচ্ছু লাইক আমি বাড়িতে থাকতেও খুব পছন্দ করতো না, আমি কিছু না কিছু করতে, অলওয়েজ ইয়েস। আর তারপরে আমি পুরো টিচার্স ট্রেনিং করেছি। আমার প্রথম স্কুল যেখানে আমি পড়াতো সেটা গার্ডেন হাই স্কুল। আচ্ছা, গার্ডেন হাইতে পড়াতেন আপনি? আচ্ছা। তারপরে আমি ডিপিএস জয়েন করেছি, দিল্লি পাবলিক স্কুল। তারপরে লাস্ট স্কুল আমি শ্রী শ্রী একাডেমি। সো ফার্স্ট লট অফ টিচার আমি ছিলাম ওখানে। আচ্ছা। আর তখন ইউ উইল নট বিলিভ দ্যাট আমি স্টাফ রুমে আমার সব কলিগ যে ছিল, আমি ইনঅ্যাক্ট করতো দ্যাট তুমি জানো না আমি কোথায় যাব। বলছি কোথায় যাবে? আমি বলছি কি আমি আবার র্যাম্পে থাকবো, আর তুমি দেখবি বিউটি পেজেন্টে যখন আমি জিতে যাব আমি এরকম করবো। অনলি ম্যানিফেস্ট, শুধু স্বপ্নটা আমি মানে জাগতে দেখছি, বাট সেটা পূর্ণ হয়েছে। অ্যান্ড তারপরে লাইক আমি লাইক সামার ভ্যাকেশনসটা ছিল, আমি তো টিচার ছিলাম, আমি মুম্বাইতে গেছিলাম। আমার একটু বন্ধু গ্ল্যাডরেক্সে উইনার ছিল, তো শিবালিকা শর্মা, সেটার নাম ডেফিনেটলি নেব নিশ্চয়ই। তো ও আমাকে বলেছিলি সেই সময় দেখি তুমি কেন ফর্ম ভরছো না, তুমি প্লিজ অডিশনে এসো, আর অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ট্রাই বিকজ ইউর ইন আ গুড শেপ। আমার মেয়ে সেই সময় 8 ইয়ার্স ছিল, আর তখন ও ফর্ম ভরে দিয়েছে, আমি ওখানে অডিশনে গিয়েছি, আর নেভার লুক ব্যাক আফটার দ্যাট। ভেরি গুড। আপনি এত মানে আপনার কথা শুনে এবং মানে আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি এখনো ওই মোমেন্টটাকে মনে রেখেছেন। আপনি একটু আমাদের নিয়ে যাবেন সেই মোমেন্টটা যখন আপনার নাম অ্যানাউন্সমেন্টটা হলো একটা মানে যেটাকে বলে একটা গ্লোবাল বিউটি পেজেন্ট আন্তর্জাতিক মঞ্চে, তো সেই মোমেন্টটা আপনি সত্যি কি এভাবে রিঅ্যাক্ট করেছিলেন? আপনার কেমন ছিল ওটা একটু বলুন যে লাস্ট I was freezed. হ্যাঁ হ্যাঁ, So like when কাউন্টডাউন হচ্ছে, হ্যাঁ একটু যদি আপনি আমাদের শেয়ার করেন। वो বলছে কি ওকে লাইক that কি সেকেন্ড রানার্স আপ কেন টপ 5 এ আমাকে 3 জনকে ওকে লাইক সিলেক্ট করতে হবে। 5 ফাইনালিস্ট লাইক আবার আমি 20 কন্টেস্টেন্টটা ছিল, তার মধ্যে দিকে 5 কে নিয়ে এসছে, 5 কে সেম কোয়েশ্চেনটা করেছিল। আবার ও ক্লাসরুমে গিয়ে একটা প্রশ্নটির উত্তরটা দিতে হয়। আবার আমি ওখানে গিয়ে আবার কোশ্চেন করে আলাদা করে। অ্যাবসলিউটলি। ওকে ওকে, আপনাকে কি কোশ্চেন করেছিল? আমাকে কোশ্চেন করেছিল কি আপনি নিজেকে অ্যাজ আ ওয়াইফ আপনি এক ওয়ার্ডে মতন আপনি কীরকম আপনি নিজেকে ডিসক্রাইব করবে। তো আমি সেই সময় আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলতো যে তুমি অত সিম্পল সিধা সাদা মেয়ে, তোমাকে তো তুমি অ্যাবসলিউটলি কামধেনু, মানে কামধেনু একটা কাউ। হ্যাঁ, তো আমি বলে দিয়েছি কামধেনু। আবার সবাই বলছে কি কামধেনু কি হয়, তখন আমি এক্সপ্লেন করেছি কামধেনু ওয়াজ এ গডেস কাউ, আর এক্স্যাক্টলি সেই জিনিসটা ওয়াইফ ডাজ, বিকজ শি ফুলফিলস এভরি ওয়ান উইশ বিফোর হার ওন উইশ। আর সেটাই কাউ সবাইকে আজকে, তো সবাই আবার আমার যে ছিল পার্টিসিপেন্ট, তো দুটো একটু গিগল করেছে, হেসেছে, কেউ বলেছে আমি নিজেকে ডায়মন্ড বলবো, কেউ বলেছে আমি নিজেকে গোল্ড বলবো। আবার আমি নিজেকে ভাবছি কি আচ্ছা ঠিক আছে, লেকিন আবার যে আমার জুরিতে মধ্যে একটু ফরেনারও ছিল, ও পুরো গুগল করে নিয়েছে কি কামধেনু কি হয়, আর সবাইকে মনে হচ্ছে খুবই পছন্দ হয়েছে। বাট সেই সময় আমি ভাবতে পারছি না, আমি তো দাঁড়িয়ে আছি টপ 5, আবার সেকেন্ড রানার্স আপ ওকে, ফার্স্ট রানার্স আপ
ওকে আবার দুজনকে বের আবার ওর নামটা নিয়েছে। সো নাও ইউ অল নো দ্যাট হু ইজ দ্য উইনার, দ্যাট হু ইজ দেয়ার অন দি র্যাম্প। মিসেস ইউনিভার্স। মিসেস ইউনিভার্স ইন্ডিয়া। আমার নিজেরই কেমন আবার সুন্দর লাগছে। আমি বলছি আবার না, আমার নাম নিচে রিচা শর্মা, আমি দাঁড়িয়ে আছি, আমি জানি না কি হচ্ছে, পুরো ফ্রিজ হয়ে গেছেন। পুরো ফ্রিজ। আবার আমি দেখছি আমাকে এসে কেউ জড়িয়ে ধরেছে, আমার মেয়ে অডিশনে Audience থেকে। লাইক অডিয়েন্সে ছিল, ও আমাকে এসে আর কাঁদছে, আমি ওকে দেখছি মাম্মা। আবার আমার পিছনের দিকে আমার ডিরেক্টর আর সবাই এসে আমাকে ক্রাউন করছে। হ্যাঁ। তখন আমি পুরো I still can't forget that moment, you know, and you all know. But you know that moment was, you know, I will never forget. Two moments in life. One when my daughter was born, when I became a mother, and second moment was that. So I will never forget, and that actually changed my life. খুব সুন্দর লাগলো শুনে, আমার নিজেরও গায়ে কাঁটা I দিচ্ছে। still get goosebumps, you know. আমরা যেটা আজকাল এখন শুনি যে অ্যাজ মাচ ইউ লোকাল দ্যাট মাচ ইউ গ্লোবাল, 2011 সালে আপনি সেটা ওখানে গিয়ে আমাদের যে মাইথোলজি, আমাদের ইন্ডিয়ান কালচার, যে ফোকলোর, সেইগুলোর কথা বলেছিলেন এবং আপনি জিতেছিলেন। মানে আজকের যেটা আমাদের খুব চলতি ব্যাপার যে উই আর ইন্ডিয়ানস, সেটা আপনি অতদিন আগে তার পতাকাটা আপনি উড়িয়েছিলেন। And লোপা অত ভালো লাগে আজকে যখন When you represent your country, it's a huge responsibility. অ্যাবসলিউটলি। আর সেই সময় না খুব এরম পেজেন্টটা হতো না। আর সেটা আমি আজকে সবাইকে বলবো, আজকে যতগুলো পেজেন্টটা হচ্ছে আমি अगेंस्ट नॉट, लेकिन অ্যাবসলিউটলি ট্যালেন্টটা একটু ল্যাকিং আছে। আর সেই সময় আমি যতগুলো হার্ডওয়ার্ক করেছি, আর সত্যি বলছি আমি শুধু এক্সপিরিয়েন্স নিতে গেছিলাম, আমি শুধু মাথায় ছিল না দ্যাট কি না আমাকে একদম জিততেই হবে, আমি শুধু 100% দিয়েছি। সেটাই আমি আজকেও সবাইকে বলি দ্যাট তুমি যে টপ 10-এ, তুমি টপ 15-এও আছো, নট নেসেসারি দ্যাট ইফ ইউ আর নট আ উইনার তাও তুমি কিছু করতে পারবে। কেন? শুধু জিল থাকতে হবে, নিজের মধ্যে জিল থাকতে হবে। আজকে তুমি আমাকে বলো কত মিসেস ইন্ডিয়াকে তুমি চিনো? আই লাভ ইট যখন আজকে আমাকে মিডিয়াগুলো সবাই বলে আমার জন্য শুধু তুমি মিসেস ইউনিভার্স ইন্ডিয়া। একদমই তাই, সেটা সত্যি কথা। এটা কোথায় হয়েছিল, কোন শহরে? আগে মুম্বাইতে, তারপরে আমাকে ইউএস অ্যাটলান্টাতে। ও আচ্ছা, অ্যাটলান্টাতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটু বলুন যে আপনি এই যে ক্রাউনটা আপনি যখন জিতলেন, তারপরে ব্যক্তি রিচা শর্মার জীবনে এবং প্রফেশনাল লাইফে আপনার একটা তৈরি হলো, একটা রাস্তা নতুন খুললো, এই দুটো কতটা কিভাবে বদলে গেল? মানে আগের দিন অবধি আপনি চিন্তা করছিলেন হব না হব, তারপরের দিন থেকেই মানে একটা অ্যানাউন্সমেন্ট হলো, জীবন চেঞ্জ, সেটা কিভাবে চেঞ্জ হলো এবং ব্যক্তিগতভাবে আপনাকে পার্সোনাল লাইফে কতটা এফেক্ট করলো? অ্যাবসলিউটলি বলবো দ্যাট সেই জিনিসটা যেটা আমি এক্ষুনি বললাম লোপা, দ্যাট আই নেভার ওয়ান্টেড টু সিট ব্যাক অ্যাট হোম। সেটা আমি নিজের মেয়েকেও বলি, আমার মেয়ে আজকে সবাইকে বলে দ্যাট আমার মা যত সুন্দর করে ব্যালেন্স করে যে বাড়ির লাইফটা আর বাইরের লাইফটা, কেন ও আমাকে কোয়ালিটি টাইমটা দেয়, কোয়ান্টিটি দরকার না। ও নিজের বন্ধুগুলোকে দেখে কি আমার বন্ধুর মাটা বাড়িতে আছে লেকিন সবসময় ফোনে কথা বলছে, রান্নাঘরে আছে, কিটি পার্টি করছে, বাট অত আমাকে সময় দিচ্ছে না। বাট আমার মা যখন আমার সঙ্গে 1 ঘন্টাও আছে, ও আমার সঙ্গে আছে। একদমই তাই। ও নিজের ফোনকে দেখছে না, ও সেদিন আমি জানি না সবাই ওকে দেখা হয়েছে, তুমিও জানো আমার মেয়েকে, বাট অত সুন্দর মেয়ে তৈরি হয়েছে। আর সেটার জন্যে আজকে সবার দিকে প্রাউড আমার মেয়ে আমার উপর। আর আমরা মেয়েরা সবসময় ভাবি যে মা হয়তো ওয়ার্কিং, আমার মাও ওয়ার্কিং ছিলেন, রিটায়ার করেছেন, কিন্তু জানি যে আমার মা আছে, যে মানে আমি খুব মানে সেফ, আমার মাথার উপরে একটা ছাতা আছে, সেই জিনিসটা একটা বাচ্চা অবস্থা থেকে মাথায় ঢুকিয়ে দেওয়াটা খুব খুব জরুরি। আর সেই জিনিসটা না লোপা, যেটা তুমি জিজ্ঞেস করছো, আমি ব্যালেন্সটা খুবই দরকার। আর আজকে যেটা হাউস ওয়াইফটাও আছে, ওর খুব ভালো রেসপন্সিবিলিটি, সেটা বলবো। আর সেটা যে কিছু করতে চাই, আমাকে একই কথা এসে বলে দেখ আজকে আমার তো বিয়ে হয়ে গেছে, বাচ্চাগুলো হয়ে গেছে, এখন কি করব? নো, বাট ইট ইজ নেভার টু লেট ইন লাইফ। শুধু মনে রাখতে হবে আর ধারণাটা, আর যে তোমার যে লক্ষ্য আছে, তোমার যে এইমটা আছে, সেটার জন্যে তোমাকে এইমটা চেঞ্জ করতে হবে না, শুধু তোমাকে এফার্টসটা চেঞ্জ করতে হবে। যে তুমি এফার্টসটা করেছো, যে আজকে আমি এইরকম হাত ধরে আমার ফটোগুলো ভালো আসছে না, তো আমি নিজেকে দেখবো, আমি এরকম বসবো, আমি এরকম করব, সেটাকে তুমি নিজেকে জানতে হবে। সেটাই আমি সব মেয়েকে বলে যে তোমাকে দাঁড়িয়ে ওর জন্য অ্যাকশন দিতে হবে, সেটা খুবই দরকার। আচ্ছা, এবার আপনি মিসেস ইউনিভার্স 2011 হলেন, তারপরে আমরা দেখেছি যে আপনি হিন্দি
ছবিতে কাজ করছিলেন, সেই জার্নিটা কিভাবে শুরু হলো? সেটাও আপনি তখন কি মডেলিং করছিলেন কোনো ব্র্যান্ডের জন্য, না ডিরেক্টলি ফিল্মে না গেলেন? না আমি 2011-তে আমি যখন জিতেছি আমি এসে আমি ডেফিনেটলি মিডিয়াগুলোকে খুবই ধন্যবাদ বলবো। টাইমস অফ ইন্ডিয়া আমার প্রথম নিউজটা দিয়েছে মেন নিউজ পেপারে, আর তখন সবাই জেনে গেছে। আবার ডেফিনেটলি দ্যাট থিংস কামিং প্যাকেজ, আজকে অত দিন ধরে আজকে আমার সব মডেলগুলো খুবই ভালো বন্ধু। আর তখন সবাই বলছে দ্যাট কি আমি কোথায় ছিলাম, আবার তুমি তো আবার কোথায় দিকে এসেছো, আর আবার তো সবাই আজকে আমি যে কিছু কাউকে কিছু ইন্সপায়ার করতে পারি সেটার জন্য আমাকে খুবই ভালো লাগে। অ্যান্ড আই এম দেয়ার টু অ্যাডভাইস অ্যান্ড টু শো দেম দ্য রাইট পাথ। সেটা লাইক আজকে যে নতুন মেয়েগুলো যে মডেলিং করতে চাই, আমি স্কুলে যাই আমার মেয়ে হেরিটেজ দিকে, তো আমি সেটাই বলি দ্যাট এডুকেশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট নেভার গো ওয়েস্ট, নেভার। একদমই। তো আপনার ওখানে জেতার পরে আপনার মডেলিং শুরু হলো, সিনেমার জার্নিটা একবার একটু যদি হ্যাঁ, বলেন। তো মডেলিং থেকে আমি প্রত্যেক বছর 2011 থেকে 2014 তক আমি ল্যাকমে ফ্যাশন উইকে গিয়েছেন, और অত র্যাম্প ওয়াক করেছি, লাখানি চপ্পল জন্য আমি ইন্ডোর্স করেছি, তাও বিউটি ব্র্যান্ড শোমিজ ক্যান প্রোডাক্ট তাদের সঙ্গে ছিলাম, আর অনেক ডিজাইনারগুলোর সঙ্গে। আর তারপরে 2014 গোবিন্দার নামটা আমি সবসময় নিই। তো চিচি, আই উইল সেন্ড ইউ দিস ক্লিপ। সো চিচিকে আমি বলবো দ্যাট সো ওয়ান অফ দ্য প্রোগ্রাম আমি দুজন ছিলাম, আর আমি গেস্ট অফ অনার ছিল, আর ও চিফ গেস্টটা ছিল। আমি দুজন পাশে পাশে বসে। ওটা কি বোম্বেতে না কলকাতায়? কলকাতায়। কলকাতাতে মিস্টার গোবিন্দা কেম। আচ্ছা আচ্ছা। তখন আমি নাম্বার এক্সচেঞ্জ করেছে, ও আমাকে বলছে দ্যাট আই রিয়েলি লাইক ইউর ফিচার্স অ্যান্ড ইউ শুড গো অন বিগ স্ক্রিন। দেন আমি বলছি নো আই হ্যাভ নেভার লার্নড অ্যাক্টিং। তো হি সেড লাইক অ্যাক্টিং ইজ সামথিং দ্যাট ইট কামস ফ্রম ইনসাইড। ট্রু। ইফ ইউ আর অ্যান আর্টিস্ট ইউ ক্যান ডু ইট। अब সেই জিনিসটা আমার মাথায় দিয়ে ও ওখান দিকে চলে গেছে। আবার ঠিক 15 ডেজ পরে আমাকে ফোন করেছে। ভাবা যায়? গোবিন্দাজি আমাকে ফোন, আমি দেখছি গোবিন্দাজি কলিং, আমি ভাবছেন কেউ প্র্যাঙ্ক করছে। নো, আমি তো নাম্বার সেভ করেছি, কিন্তু আমি ভাবছি কেন মনে হচ্ছে বম্বে আসতে বলবে, মনে হচ্ছে কিছু প্রোগ্রাম আছে। রং নাম্বার ভুল নাম্বার ডায়াল করে ফেলেনি তো অন্য ইচ্ছাকে করতে গিয়ে আমাকে। সেটা বিক্রম দা সব সময় করে। বিক্রম ঘোষ আমার খুব ভালো বন্ধু, তো রিচা শর্মা একটু সিঙ্গারও আছে, আমাকে ফোন করে বলে আচ্ছা রিচা তো वो सॉन्ग इज रेडी, तो अभी हम लोग साथ में बैठेंगे। আমি বলি আচ্ছা আমি রিচা শর্মা বিউটি পেজেন্ট উইনার। ও রিচা, কেমন আছো রিচা, অনেকদিন দেখা হয়নি। তো যাই হোক, তাও গোবিন্দাজি ফোন করলেন আর আমাকে বললে কি আমি আমার প্রোডাকশন হাউস থেকে প্রথম ফিল্মটা প্রডিউস করছি, আর সেটা নাম আছে আগিয়া হিরো, আর তোমাকে ওর মধ্যে কাজ করতে হবে, আর তুমি লিড আমার ওয়াইফ রোল আমি তোমাকে দিচ্ছি। আর আমি বলছি আমি मतलब I was again froze and I said like how can you think that I will be able to do? Then he said ki no, I give you 1 hour, I give you 60 minutes and I will call you back. আবার আমি ফোন ধরার পরে আমার হাজবেন্ডকে ফোন করেছি, আমার বাবাকে ফোন করেছি কি নাও মাই নেক্সট জার্নি আই এম থিঙ্কিং আই উইল ডু ইট, বাট আপনি বলে দাও। তো আমার হাজবেন্ড বলছে তুমি দেখে নাও, তুমি যে 100% দিতে পারবে, কেন আজকে তুমি র্যাম্পের কুইন, আবার তুমি যে এটা করতে চাও সেটা তুমি কখনো করোনি। তখন আমি 60 মিনিটস পরে 1 ঘন্টা পরে আবার গোবিন্দাজি ঠিক 60 মিনিটস, 1 সেকেন্ডও এখানে ওখানে হয়। কত কমিটমেন্ট ভাবো। আমাকে ফোন করে বলছে টিকিট পাঠাচ্ছি, পরশু দিনও আসছো তো, আমাকে জিজ্ঞেস করে নে। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক, বলি আই উইল গিভ ইউ ওয়ার্কশপ অ্যান্ড দ্যাট ওয়ার্কশপ উইল বি ফর 1 আওয়ার, ইউ কাম অ্যান্ড আই উইল। আর আদিল হোসেন কে আমি চিনতাম সেই সময়, আর আমি অনিন্দিতা সর্বাধিকারী ওকে ফোন করেছি। আরে বাহ। তো ও আমাকে বলেছে কি না প্লিজ গো অ্যাহেড, আর আমি বম্বেতে চলে গেছে। আর আমি ভ্যানিটি ম্যানে ছিল আমার প্রথম সিনটা, আমার আজকেও মনে আছে। আর আমার কাছে গোবিন্দাজি ভিতরে এসছে, আমাকে শুধু বলেছে, আমার ক্যারেক্টার নামটা ছিল কল্পনা। আচ্ছা। আমি আজকেও ভুলবো না, সেটা হিন্দি ছবিটা ছিল তো কল্পনা। তো আমাকে বলেছে নিজেকে তুমি শুধু আয়নাতেও দেখো, বাস তুমি র্যাম্পে কাজ করেছো, তুমি একটু মডেল হিসাবে, ঠিক আছে সেটাই তুমি ভাবো, তোমার সামনে ক্যামেরা আছে, এখন তোমাকে অ্যাক্ট করতে হবে, এখন তোমাকে শুধু তোমার ছবিটা কেউ নেবে না, তোমার অ্যাবসলিউটলি অ্যাক্ট হবে, কোই বাত নেই, তোমার প্রথম যে হবে সেটা ভালো হবে না, আমি নিজে বলে দেবো। অ্যান্ড ইউ উইল নট বিলিভ, প্রথম সিনটা আমি দিয়েছে ওখানে দ্যাট অনেক দ্যাট সিঙ্গার মিউজিশিয়ান সবাই বসে আছে, পুরো টিমটা বসে আছে। আমি দেখছি প্রথম সিনটা দিয়ে আমি ব্লাইন্ড
রোল করেছি, আমি বাস থেকে বেরিয়েছি, সবাই ক্ল্যাপ করছে, অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে আই ক্যান ডু ইট। সো আবার গোবিন্দাজি এসে আমাকে জড়িয়ে ধরেছে আর বলে খুব সুন্দর করেছো। সো ইউ নো দিস, ইভেন ইফ আই ওয়াজ নট 100%, but even if I did 95% or 90%, but that 10% जिस तरह से लोग मेरी लाइफ में आए, आई एम थैंकफुल टू देम। কল্পনা দিয়ে যে কল্পনা একটা সিনেমা তো একটা কল্পনার জগৎ, আপনার কল্পনার জগতে যাওয়া, তারপরে আপনি অনেক ভালো ভালো সিনেমা আমাদের বাংলাকেও উপহার দিয়েছেন, মুখার্জিদার বউ, সাদা রঙের পৃথিবী, তারপরে কিছু লকডাউনের সময় কিছু শর্ট ফিল্মও আপনি করেছেন, ইভেন আপনি বুম্বাদার সাথে কাজ করেছেন। আপনি তারপরে মানে এত ইরেগুলার কেন, মানে ডান্সার হিসেবে কিছুদিন পরে আর নেই, এনজিওর কাজ করছেন হয়তো নিঃশব্দে, সেটা দেখা যাচ্ছে না, সিনেমায় আপনাদের এত মানে গ্যাপ হয়ে যাচ্ছে, এই ইরেগুলারিটিটা কেন? না না কেন আমি বলছি, ডেফিনেটলি দ্যাট আমি সেটা বলছি না কি আমি খুবই চুজি, বাট ইয়েস দ্যাট আমি যে ছোট্ট ক্যারেক্টারটাও করবো সেটা আমি যে 100% দিতে পারবো তখনই করব। আজকে আমার বন্ধু যত ডিরেক্টরগুলো, শিবু আমাকে প্রথম কাজ, আজকে মুখার্জিদার বউও আমাকে বলেছে কি ঠিক আছে তুমি হিন্দি গল্পটা করে এসছো মুম্বাই থেকে, আবার কলকাতায় সবাইকে জানিয়ে দিচ্ছি কি ঠিক আছে তুমি নায়িকা, তুমি কাজ করতে পারবে। আবার আমার খুব ছোট্ট ক্যারেক্টারটা ছিল, বাট ঠিক আছে আজকে কলকাতায় সবই ডিরেক্টরগুলো বুঝতে পেরেছি কি ঠিক আছে রিচা কাজ করতে পারে। বাট আমি আমার আজকে যে আমি বাংলা কথাটা বলছি সেটা আমি খুব ফ্লুয়েন্ট ছিল না। আচ্ছা, তো তাই জন্যে যে আজকে আমি নিজেকে যে 100% আমি জানছি কি ঠিক আছে আমি আয়নাই ধরে আমি 100% দিতে পারছি না, কেন আমি অডিয়েন্সকে চাইবো না। কিন্তু এখন ল্যাঙ্গুয়েজেস কিন্তু অনেক ব্যারিয়ার এসে, এখন কন্টেন্ট এত রকমভাবে চেঞ্জ হয়েছে, এখন ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার নয়, মানে ক্যারেক্টার এমন একজনকে নেওয়া হচ্ছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, চালচিত্র বলে যে প্রতিমের মুভিটা ডিসেম্বরে লাস্ট ইয়ার রিলিজ হলো, ওখানে শান্তনু মাহেশ্বরীর ক্যারেক্টার ছিল, ও মারওয়াড়ি পুলিশ অফিসার, এবং ব্যক্তিগত জীবনেও ও মারওয়াড়ি ছেলে, কলকাতার ছেলে, তো অবভিয়াসলি ওর বাংলাটা আমাদের মতো না ভাঙা, সেটাই মানুষ অ্যাকসেপ্ট করেছে। মানে আপনি যদি বাংলা বলতে আপনার একটু অসুবিধাও হয়ে থাকে, ক্যারেক্টারই এমনভাবে লেখা হবে যেন মনে হবে দিস ইজ সো অথেন্টিক, সেটা এন্ড ইউ উইল বি সুপার ইন ইট। সেটা তো রাজশ্রী দে, হ্যাঁ রাজশ্রী দে একটাও ছবি নেই যেটার মধ্যে আমি নেই। হ্যাঁ একদমই, হ্যাঁ। তো আমার জন্য পুরো ক্যারেক্টারটা রেডি করে তৈরি করে আমাকে বলে দেয় দেখ তোমার এই ক্যারেক্টারটা তোমাকে বাংলা বলতে হবে না। সেটার জন্য বাংলা সিনেমা যে সমস্ত পরিচালকরা ভাবছেন, চিন্তা করবেন আপনারা প্লিজ রিচা শর্মার কথাটা ভেবে ক্যারেক্টার লিখবেন, উনি বাংলা হিন্দি মিশিয়ে ভালো ক্যারেক্টার আপনারা আমাকে দিন, উনি আর ইরেগুলার থাকবেন না, তো রেগুলার হয়ে যাবে। আর ডান্সগুলো আমি আবার আসছি, সবাইকে দেখতে হবে, স্টে টিউন। আর সেটাকে আমি और নিজেকে খুব সুন্দর করে আমি তৈরি করছি। অভিরূপ সেনগুপ্তা ডেফিনেটলি আমার গুরু, কি বলবো। আর লাস্ট ইয়ার আমি এনএবিসিতে গিয়েছিলাম, এবারেও যাবার কথা ছিল, বাট আমার কিছু কাজ আছে সেই সময়। আর এখন কালকেই একটা গল্পটা সাইন করেছি, কন্ট্রাক্টটা সাইন করেছি, সেটা হিন্দি, আবার সবাইকে খুব সুন্দর লাগবে। তো এখন বলবো না, বাট ইয়েস লোপা, again we will sit definitely and every 68 minutes সেই ছবিটা যেটা আমি কোভিডের সময় করেছি, সেটা আমি স্ক্রিনিং চলছে, অনেক স্কুল দিকে চলছে, সেটা খুবই আপলোড হয়েছে, আবার অনেক ফেস্টিভ্যালে খুব, সেটার মধ্যে আদিল হোসেনের সঙ্গে করেছি, টোটা ছিল ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, ওটিটিতে কবে আসছে সিনেমাটা? সেটা সেপ্টেম্বর মাসে আমার পুজোর আগে হয়ে যাবে। সেটা 2 চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে, আর ডেফিনেটলি অনেক ফেস্টিভ্যালও জিতেছে, কানের সিলেক্ট হয়েছে। আর এখন পাক হোটেল পুরো স্ক্রিনিংটা করেছে, আদিল হোসেন এসেছিল। আর স্কুলগুলো আমাকে অনেক বলছে কেন এই ছবিটা, এই গল্পটা খুব ভালো মেসেজ দিচ্ছে সবাইকে। সেটার মধ্যে আমি আজকেও বলি দ্যাট ইউ নো আই এম ভেরি ভেরি ইন্ডিপেন্ডেন্ট, বাট তাও আমি একটু সাপোর্ট চাই ফ্যামিলির দিকে। সেটার মধ্যে লাস্টে যে মেসেজটা আছে, লিসেন টু হার, সেভ হার। আচ্ছা, তো সেটাই আমি বলি সবাইকে দ্যাট ইউ নো সামটাইমস উই আর ইন্ডিপেন্ডেন্ট, বাট তাও আশেপাশে যে মানুষটা আছে, আমার হাজব্যান্ড, আমার বাবা মা, সেটাকে একটু আমার কানের দিয়ে, কেন এই গল্পটা মেয়েটা আবার বাড়িতে যায়, আবার বাড়িতে গিয়ে বলে দ্যাট আমার টর্চার হচ্ছে আমার উপরে, আর বাবা বলছে না দিস টাইম উইল পাস। দ্যাট ইজ মোস্ট আনফরচুনেট পার্ট। আর তখন আর এভরি 68 মিনিটস নেমটা কেন, যে তুমি আজকে যে গুগল করবে, এভরি 68 মিনিটস a woman commits suicide because of dowry, because of mental torture, physical torture. I understand. আমাকে একটু বলুন, সেটা হচ্ছে যে আপনি মানে মাল্টিটাস্কিং, যেটা আমি ইন্ট্রোডাকশনেই বললাম, সেটা ঠিক,
কিন্তু এটাও ঠিক আপনি সমাজের একটা স্তরে থাকেন, হ্যাঁ। এবার আজকাল কেন আগেও ছিল, মহিলারা ধরুন যে মহিলাটা হয়তো ডোমেস্টিক হেল্প বা তিনিও তো একজন ওয়ার্কিং ওম্যান লাইক ইউ, এবার তারও বাড়িতে একটা পরিবার রয়েছে, মানে এই যে আপনি ব্যালেন্স যে করার এই আর্টটা আপনি নিজে কিভাবে করেন, আর আপনি কিভাবে বলবেন যে হাউ ক্যান আ ওম্যান মেক দ্য ব্যালেন্স বিং প্রফেশনালি সাকসেসফুল অ্যাজ ওয়েল অ্যাজ পিসফুল ফ্যামিলি লাইফ? আপনার কাছে টিপস কি হতে পারে? সো উই হ্যাভ দ্যাট পাওয়ার বিকজ আমি আজকে যেখানে এই পৃথিবীতে আমি আজকে নারী হয়ে এসেছি, সেটা তো আমার ভিতরে আছে, যে আজকে আমি যে টেনে নেই, যে মেনে নেই দ্যাট কি আজকে আমাকে একটা করতে হবে, সো উই ক্যান ডু ইট। ও সেটা শুধু আপনাদের মধ্যে। আমি তোমাকে কিছু শিখতে পারবো না, ডেফিনেটলি তুমি আমার দিকে একটু টিপস নিতে পারবে, বাট তোমাকে নিজেই করতে হবে। সেটাই আমি সবসময় বলি দ্যাট আ পার্সন হু ক্যান হেল্প ইউ, পার্সন ইউ সি ইন দ্য মিরর, সেটাকে তুমি আয়নাকে দেখো আর নিজেকে বলো দ্যাট কি ইয়েস আই ক্যান ডু ইট। সো ব্যালেন্সটা খুব বেশি বড় জিনিসটা না, সেটাকে আজকে তুমি সকালে তুমি উঠে আজকে পুরো দিনটাকে তুমি পুরো দিনচর্যা আজকে কি আছে সেটাকে তুমি ব্যালেন্স করে তুমি আজকে মেনে নেবে কি ঠিক আছে আমি 2 ঘন্টা এটা করব, আজকে 3 ঘন্টা আমার শুটিং আছে, তারপরে আমার মাঝখানে 1 ঘন্টা আমি ওয়ার্কআউট করব, যেটা যোগা করব, আর তারপরে 1 ঘন্টা নিজেকে টাইম দেবো, অত সময়তে আমি ঘুমিয়ে পড়বো, আজকে এটা সোশ্যাল লাইফ করব, সেটা অনলি ইউ ক্যান ডু ইট, নোবডি এলস। আজকে লোপা তুমি আমাকে বলো, আজকে আমি এই সময় দেখা হয়েছে, সকাল দিকে এখন আমি কি করেছে, এটা তো আমার নিজের উপর। একদমই একদমই। আজকে একটা মহিলাটা আমাকে বলে দেয় দ্যাট কীরকম করবো, আবার বড় লোকগুলোকে আমি কীরকম আজকে এক্সপ্লেনটা করব, আমি কীরকম বলবো আমি এটা করতে চাই, করতে হবে কেন? আজকে তোমার আলমারিটা তুমি যে জামা কাপড়টা যেখানে রাখা আছে তোমাকে গুছিয়ে নিতে হবে, বা সেটাকে গুছিয়ে নিতে তুমি এখানে বসে করতে পারবে, তোমাকে উঠে ওখানে যেতে হবে। তো সেটাই আমি বলি দ্যাট অ্যাকশন ইজ রিকোয়ার্ড, আর অ্যাকশনের জন্য অ্যাবসলিউটলি ইউ ডোন্ট হ্যাভ টু দ্যাট ज़रूरत नहीं है that কি বলে ওকে that you have to raise, exactly, that you have to be aggressive. No, with love also you can win anything. আপনার একটা শর্ট ফিল্ম আমি দেখেছি বুম্বাদার সাথে, যেটা ডোমেস্টিক ভায়োলেন্সকে অ্যাড্রেস করছে, যেখানে মানে আমি জানি না আপনারা কজন দেখেছেন, আমি দেখেছি, ভীষণই মানে মন ছুঁয়ে যাওয়া একটা জিনিস, যেখানে আমি বেশি কিছু বলছি না, কিন্তু একজন সেন্ট্রাল ক্যারেক্টার যার সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তো তার মানে শর্ট ফিল্মটাতে তিনি একটা কোম্পানির সিইও বা খুবই উঁচু র্যাঙ্কে রয়েছেন, তার সাথে হচ্ছে এবং তিনি কিছু করতে পারছেন না, শি ইজ ফিলিং এম্বারেসড ইন ফ্রন্ট অফ হার কলিগস। তো আপনি মানে সেটা আপনি যেহেতু মানে যে জায়গায় রয়েছেন, ইউ আর আ চেঞ্জ মেকার, নিউজ মেকার, আপনি চাইলে একজনকে ফোন করে কারোর ব্যাপারে করতে পারেন। আপনার কাছে কি এরকম, যেহেতু আপনি ওমেন বিভিন্ন কজের সাথে যুক্ত, এইরকম ঘটনাগুলো ঘটে, আপনার কাছে কি এরকম কোনো ফোন কল আসে ফ্রম কমন ওমেন? অ্যাবসলিউটলি। আমার বাড়িতে দুটো মেয়ে আছে, আমি কখনো ওকে বলি না ও কাজের মেয়ে, সেটা জাস্ট লাইক মাই সিস্টার্স, আমার ডোমেস্টিক হেল্প, আমি সবাইকে সবসময় বলি দ্যাট কি দে হেল্প মি অ্যান্ড আই হেল্প দেম। সো ওনাদের সঙ্গে আবার কিছুদিন আগে আমার যে বাড়িতে যে মেয়ে আছে, আমার বোন মতন, ওর হাজব্যান্ডটা ওকে খুব টর্চার করেছে, এখন ও বাড়ি ছেড়ে আজকে আমার কাছে থাকছে। আমি ওকে বলে দিয়েছে পুরো জীবন আমি তোমাকে দেখব, ওকে আজকে বাড়ি দিকে আমি আমার কাছে থাকে, সব কাজটা করে তারপরে ও নিজেকে একটু সেলাই আর এমব্রয়ডারি এইসব জিনিসটা শিখছে। কেন আমি চাই না দ্যাট ও আগে কিছু করতে চাই, আগে কিছু যেতে চাই, অ্যাটলিস্ট শি উইল নো সামথিং অ্যান্ড শি উইল বি এবল টু ডু সামথিং অ্যান্ড শি উইল বি এবল টু আর্ন অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট। আর আজকে ডেফিনেটলি আজকেও ইন্ডিপেন্ডেন্ট, খুব ভালোই টাকা পায়, ও আমার কাছে থাকে, আর সব জিনিসটা আজকে আমার দিকে বেশি ও জানে আজ বাড়িতে দিদির জিনিসটা কোথায়। একদমই। আর আমি একটু অল বেঙ্গল উইমেন অ্যাসোসিয়েশনতে যাই, যেখানে আমি 5-6টা মেয়েটা, যেটা রেড লাইট এরিয়া যেটা আমি বলি ট্রাফিকিং থেকে আমি নিয়ে এসেছি, সেটাও আজকে খুব ভালো কাজ করছে। আর ওল্ড এজ হোম আমি ওখানে যতগুলো ওখানে বাড়ি আছে, যেটা নিজের বাড়ি আছে, ওকে ওখানে দিয়ে দিয়েছে। তো যে আজকে আমি কি বেশি কিছু বলবো না, যে লেকিন কেউ ওখানে যাবে শুধু একই নাম বলে, আমার মেয়ের ইচ্ছা। অ্যান্ড আই ফিল সো কন্টেন্ট। আমাকে একদিন নুসরত ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে, দিদি আই ওয়ান্ট টু গো। আমি একই জিনিস বলেছি, নুসরত ইউ আর মাই সিস্টার,
but keep your phone in the car and go inside and spend time with them. বাহ, কি চমৎকার। মানে ইউ ডোন্ট ওয়ান্ট এনি পাবলিসিটি আউট অফ No, ইট, ইফ ইউ ওয়ান্ট টু never. ডু ইট ফ্রম হার্ট। Absolutely. আমার জন্মদিনে every year I go and cut a cake with them. একটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, যেহেতু আপনার বিউটি পেজেন্ট মডেলিং ওইখান থেকে আপনার একটা বড় জার্নি শুরু হয়েছে, আজকে তখন তো খুব কমই বিউটি পেজেন্ট হতো, এখন অনেক হচ্ছে, এবং মানে কিছু সময়ের জন্য কিছু কিছু ছেলে বা মেয়ে মডেল তারা হঠাৎ করে খুব লাইমলাইটে চলে আসছে, কিছুদিন পরে তারা ফেড হয়ে যাচ্ছে, এবং অনেককে আমরা খুব ড্রাস্টিক স্টেপও নিতে দেখছি বা শুনছি। আপনি মানে এই ক্ষেত্রে একজন ভেটেরান হিসেবে আপনি জিনিসটা কিভাবে দেখেন? তাদের কি করা উচিত? সবাই তো সাকসেসফুল আপনার মতন নাই হতে পারে, সেটাই, এবং সেটাই তো বাস্তব যে হবে না, ক্লাসে ফার্স্ট তো একজনই হয়। অ্যাবসলিউটলি। হ্যাঁ। আর আমি সেই জিনিসটা সবাইকে বলি দ্যাট ইটস ওকে, এভরিবডি হ্যাজ হার্ড দিস টর্টয়েস অ্যান্ড র্যাবিট স্টোরি, no problem. If you have to go slow. But you know, just to get something immediately, অথেন্টিসিটিটা দেখতে হবে, কেন সেটা একটু ল্যাকিং আছে। আর প্লিজ ডোন্ট গেট ইন টু ট্র্যাপ। সেটা আজকে হচ্ছে, সেটা অনেকগুলো পেজেন্টটা খুলে গেছে, সেটাই বলেছি, আমি জাজ কাউকেই করছি না, বাট ইয়েস আজকে ইউথকে বলছি দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যেখানে তুমি যাচ্ছ ওখানে যে তোমাকে বলে দিচ্ছে কি আজকে এই ক্রাউনটা তুমি অত টাকা দেবে পেয়ে যাবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট মিনস দ্যাট ওখানে তোমার ট্যালেন্টটা দেখবে না, তুমি যেখান থেকে তুমি টাকাটা নিয়ে আসছো না, হোয়াট এভার ট্যালেন্ট ইউ হ্যাভ does not matter, even if you are not in top 5, you are in top 10 and you have taken the training, you can go anywhere. শুধু জিলটা থাকতে হবে। আর সেটাই আমি বলি দ্যাট ইউ নো, you have to see the authenticity, and very soon I am also coming where nobody will be misguided. কারেক্ট। অ্যান্ড ইয়েস, আমার কাছে অনেকগুলো ফোন আসে, আমি সবাইকে একই কথা বলি দ্যাট আমি আছি, অ্যান্ড আই নেভার আস্ক ফর এনিথিং উইচ ইজ financial. I give the best of advice whenever it is possible. ওমেন ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফদের সাথেই কাজ করেন আপনি, আগের প্রশ্নের উত্তরে যেমন বললেন, ওমেন ফ্রম রেড লাইট এরিয়া, ওল্ড এজ হোম, তাছাড়া আপনার ফিল্মের মানুষজন, তারপরে বিউটি পেজেন্ট তাদের সাথে। তো আপনি কোন জিনিস, এবং আপনি নিজেকে যদি দেখেন, কোন জিনিসটা আপনার মনে হয় যে এখনও ভীষণভাবে মেয়েরা এই জায়গায় ল্যাকিং, মানে আমি পুরো শুধু নারী বলছি, নারীরা এখানে এখনও ল্যাকিং, অ্যান্ড দ্যাট ইজ রিজন এখনও তাদের সেকেন্ড ক্লাস সিটিজেন বলা হয়, কোন জিনিসটা এখনও ঠিক আমরা ধরতে পারছি না? আই উইল টেল ইউ, সবার বড় জিনিস আছে কনফিউশন। ও, দে আর কনফিউজড, ও নিজেকে অনেক জিনিসটা ভিতরে ঢুকে নিয়েছে, আবার অত কনফিউজ ও নিজেই জানে না কেউ কী করতে চায়। আচ্ছা। আর সেটা তো শুধু তুমি জানতে পারবে দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট ইন লাইফ। আর আজকে যে আমি রিচা শর্মা, আজকে যে আমি প্রিয়াঙ্কা চোপড়া বানতে চাই না, আমি রিচা শর্মা, আমি নিজের স্কিলসটা আমি জানি, সেটাকে আমি এনহ্যান্স করব। সেটাই আজকে কেউ মহিলাকে, কেউ মেয়েকে, আজকে ইউথকে ও নিজে জানবে, আর নিজেকে আজকে এক্সপ্লোর করতে হবে। কনফিউশনটা দরকার না, নিজেকে আজকে এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে কি আজকে আমি এই জিনিসটা করতে চাই। ঠিক আছে, তুমি আজকে 6 বছর পরে তুমি ভাবতে পারো কি ঠিক আছে আমি এটাও খুব ভালো করে সুন্দর করে করতে পারবো, ঠিক আছে, লেকিন এভরি মান্থ ইউ কান্ট চেঞ্জ ইয়োর mindset at all. See, the confusion is the biggest thing. Yes, that we are there are some underprivileged also, special people also, we help them, we definitely help them, but apart from that, those underprivileged আর আর্থিক স্থিতিটা খুবই উইক আছে, আমি ওকে এডুকেট করে দেবো, বাট এডুকেট করার পরে তো ওকে নিজেকে ভাবতে নিজের পায়ে দাঁড়াতে হবে। অ্যাবসলিউটলি। তো সেই জিনিসটা খুবই দরকার, বাট নেভারদ্যালেস লাস্টে একটা জিনিসটা সবাইকে বলবো, আপনি নিজে একজন কন্যা সন্তানের মা, আজকে আপনার মেয়ের যা বয়স, সেই বয়সে তো আপনি একটা বিউটি পেজেন্টের প্রিপারেশান নিচ্ছেন বা কিছু, কিন্তু আপনি একটা মেয়ের মা হিসেবে আজকের জেনারেশন, আপনার জেনারেশন আলাদা, আপনি কি তফাৎটা দেখেন বা আপনার কি মনে হয় এগুলো আমরা করতাম আর আমার মেয়ে এই জেনারেশনে এসে এটা পাচ্ছে না, যেটা আপনার মনে হতো আমরা পেয়েছি, এটা আমাদের জেনারেশনের একটা দোষ যে আমার মেয়ে এটা পাচ্ছে না, কোন কোন জিনিসগুলো আপনার মনে হয় আমার মেয়ে যদি এগুলো পেতো ভালো হতো? আমি বলছি এটা উল্টো করে দাও, অ্যাবসলিউটলি অপোজিট। আচ্ছা, আমি অনেক জিনিসটা পাইনি, আজকে ইউথগুলো সব কিছু আছে, তুমি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখো, এভরিথিং দে হ্যাভ,
chat GPT, they put it on Google, they put S and so many things with S comes. সেই জিনিসটা আজকে parents and school, they have to make them understand that if social media, today's digital, Google, everything has advantages but also disadvantages. So অনেক জিনিসটা আমি পাইনি যতগুলো আজকে ইউথ আমার মেয়েটা পেয়েছে, সেই আমি ওকে বলি তো I will not say that she না never মানে এই যে প্রিভিলেজটা পেয়েছে এটাকে হিংসা করে না, সেটা নিয়ে আমি ওকে বলি that you know this is I think the best thing which you have got. And always that you know I always tell my maid that you have to weigh the thing that you know which is more going positive and which is more going negative, and then you have to understand that what is in your favor. And she knows that okay, she always does. There is this social media, she's part of all these apps like Facebook, Insta and everything, but she logs off. No, she only log on for 1 hour. Ki lokhi mein. And she tells her friends, you know, this is what I've learned from my mom. Bah. এই জন্যই বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ইয়েস। আমরা অনেকক্ষণ নারী কল্যাণ এগুলো নিয়ে কথা বললাম, কিন্তু একটা জিনিস আমরা কখনোই অস্বীকার করতে পারি না, এবং এটা আমি কোনো জেন্ডার বায়াস হিসেবে বলছি না, এটা আমরা ভারতীয়রা আমরা ভীষণ একটা পারিবারিক একটা কমিউনিটি, আমাদের কাছে পরিবার খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আপনি আজকে যে জায়গায় এসছেন এটা তো আপনি নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না। আপনার হাজব্যান্ড যদি আপনার পাশে না দাঁড়াতেন, আপনার বাবা বিয়ে দিয়ে এটা বলেছিলেন যে তুমি তোমার যে যা চাও সেগুলো করতে পারবে, ডোন্ট ওয়ারি। এইরকম বাবা, এরকম হাজব্যান্ড পাওয়া, আমরা আপনাকে নিয়ে অনেক কথা বললাম, আমরা এবার পর্দার পেছনে বিহাইন্ড দ্য সিনে যে দুটো মানুষ তাদের সম্বন্ধে আমরা একটু আমাদের দর্শকদের জানতে চাইছি। তাদের সম্বন্ধে যদি বলেন, যারা না থাকলে এইভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যাওয়া, মানে আপনি জানেন বিয়ে হয়ে গেলে মেয়েদের কীরকম ট্রিট করা হয়, তো সেক্ষেত্রে আপনি এই জায়গায় এতটা পৌঁছেছেন, অবভিয়াসলি পরিবারের সাপোর্ট ছাড়া হতো না। সেটা একটু যদি আমাদের বলেন, তাহলে আমাদের পুরুষ যারা অডিয়েন্স আছে তারা ভাবে শুধু মেয়েদেরই প্রশংসা হয়, আমরাও আমাদেরও কন্ট্রিবিউশন আছে। নো, সেটার জন্য আমি আমার ফ্যামিলিকে, আমার হাজব্যান্ডকে definitely that they supported me, and today also they are my strength. My husband is my strength, my daughter is my strength, but চেষ্টা আমি করেছি, তাই জন্যে ও সাপোর্ট করেছে। যে আমি নিজে চেষ্টা করতো না, আমি ওকে গিয়ে আজকে বলতোই না, আজকে আমি কথাই বলতো না, ডিসকাসই করতো না, তো এই জিনিসটা আজকে আমি এখানে দাঁড়াতে পারতো না। সেটা আমার মধ্যেও ছিল। আমি বলছি না দ্যাট I am super power, but yes, that you know they have supported, they have been my strength, but zeal I had, and that is what I tell all the women, that your husband, your family will be there with you. Out of 100 maybe 1 can be against, but unless you are true to yourself, nobody will be. আচ্ছা, আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, ফেমাস ছাড়া কোন নারী চরিত্রকে আপনার খুব কাছের, আপনি খুব অ্যাডমায়ার করেন? ফেমাস হতে পারে, নন ফেমাস, যেটা আপনার ইচ্ছা হয় বলুন, যাকে আপনি ভীষণ অ্যাডমায়ার করেন, সব কিছু মিলিয়ে আপনার মনে হয় যে হ্যাঁ এর মতন আমি তাকে অ্যাডমায়ার খুব করি। আপনি কাকে অ্যাডমায়ার করেন? অনেকগুলো মেয়ে আছে, বাট বলুন। বাট ডেফিনেটলি আই উইল টেল ইউ দ্যাট ইউ নো আই লার্ন আ লট। আমি অনেক জিনিসটা শিখি আমার মেয়েদিকে। আচ্ছা। I admire my daughter because I really learn a lot from her, and definitely as past আমি বলে দিয়েছি আমার ইন্সপিরেশনটা ছিল সুস্মিতা সেন। হ্যাঁ, আজকে নিজেকে দাঁড়িয়ে, তিনিও মেয়ের মা, আপনিও মেয়ের মা। অ্যাবসলিউটলি। আর আজকে ও যে একটা মুখটা খুলে ও যে কথাটা বলে, কেউ কথাটা একটু অন্যদিকে মিনিংটা কেউ করতে পারবে না। যে আজকে 4 জিনিসটা বলবে, 4 জিনিসের মধ্যে আপনি 5 জিনিসটা শিখতে পারবেন। সত্যি কথা। So I love to listen to her, and yes, that you know, as I said, if I learn or somebody who can actually give me some lesson, that is my daughter. Thank you so much, Ashna. আপনি এত সুন্দর বাংলা কোথা থেকে শিখলেন? সেটাই আমি নিজেকেই ভাবতে পারছি না, কি আমি আজকে পুরো সময় আমি বাংলায় কথা বলেছি, বাট তাও একটু টানটা এসে যায়। বাট সেটাই আমি বলছি কি আমি জিল। নাও আই গট ইট। ইয়েস। এবার লাস্ট প্রশ্নটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে, আমি আপনাকে পার্সোনালি অনেক দিন ধরে চিনি, এবং সবসময় আপনাকে দেখে মনে হয় আপনি ভীষণ গ্রাউন্ডেড আর ভীষণ হেল্পফুল। মানে আপনি যে স্টেচারে থাকেন
খুব সাধারণ, আমি তো চাকরি যখন করতাম তখন তো আমি একজন ইন্টার্ন ছিলাম, তার কিছুদিন পরে জুনিয়র এক্সিকিউটিভ, মানে আমার মতন মেয়ের বা সেই জায়গা থেকে হয়তো আপনার সাথে অ্যাক্সেসটাই হতো না, কিন্তু আপনি সবসময় ভীষণ বম। আপনি এই যে এত কিছুর করার মাঝখানে এই যে গ্রাউন্ডেড থাকা, এটার আপনার মানে সিক্রেটটা কি, আপনি কিভাবে থাকেন? সো আমার বাবা, ডু ইউ মেডিটেট? I do meditate every morning for 5 minutes definitely, and I chant Om, and তারপরে আমি yoga করি definitely. So I have never lifted weights in my life, and for last 20 years আমি এরকমই আছি। তুমি তো জানো আমি আমাকে অনেক বছর থেকে চিনো। আর পজিটিভ হওয়ার খুব দরকার। আর আমার বাবার এক জিনিসটা আমি বলবো, আমার বাবা সব সময় আমাকে শিখিয়েছে দ্যাট তুমি কারোর সঙ্গে প্রথমবার দেখা করবে, তুমি আজকে 5 বছর পরে ওর সঙ্গে দেখা করবে, যে প্রথমবার তুমি দেখা করার পরে তুমি ওকে টাকা দেবে না, তুমি শুধু তোমার কথাটা দেবে, ভালো কথা দেবে, তুমি আজকে তোমার বিহেভিয়ারটা দেবে, সেটা 5 বছর দিকেও মনে করবে। তো তুমি কাউকে তুমি আজকে লাখ টাকা দিয়ে দেবে, কোটি টাকা দিয়ে দেবে, ও তোমার ধারণা তোমার জন্য ভালো কথা বলবে না, তোমার জন্য ভালো কথা বলবে যখন তোমার বিহেভিয়ারটা ভালো থাকবে। সেই জিনিসটা আমি সবসময় মনে রেখেছি। আর এক জিনিসটা আমি সবাইকে বলবো, পুরি দুনিয়া नहीं बदल सकते हम, बट किसी एक की मदद करके उसकी दुनिया बदल सकते हैं, एंड टुगेदर वी मेक अ डिफरेंस। বাহ, আমরা খুবই ভালো সময় একটা কাটালাম রিচা ম্যামের সাথে। রিচা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমাদের পোস্ট এডিটকে এতটা সময় দেওয়ার জন্য। আর আশা করব আপনি সামনের দিনগুলোতে, আগামী দিনগুলোতে আরও অনেক কাজ করেন। আপনি কিন্তু আমাদের প্রমিস করলেন যে আর ইরেগুলার কাজ করবেন না, খুব ফ্রিকুয়েন্টলি আপনি আমাদের সামনে আসবেন, আমরা দেখতে থাকবো সেগুলো। উইল লুক ফরওয়ার্ড টু ইট, অ্যান্ড থ্যাংকস अगेन ফর গিভিং আস আ টাইম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার।